সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের চতুর্থ সপ্তাহের বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আরও একবার আপনাদের সামনে হাজির হয়ে গেল। সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের শিরোনাম হবে আমরা এইভাবে লিখব, বিদ্রোহী কবিতার এখানে বিদ্রোহী কাবি হয়ে গেছে, এখানে কবি হবে। বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ এবং বর্তমান সময়ের কবিতাটির প্রাসঙ্গিকতা। এখানে আমাদের যে বিষয়টি ছিল অ্যাসাইনমেন্টের প্রশ্ন সেটি হচ্ছে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই করা হয়। এক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা ছিল। নির্দেশনার মধ্যে হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করা, নাম্বার 1। তাহলে আমরা প্রথম নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করা শুরু করি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করা। এরপর আমরা দেখার চেষ্টা করি সূচনা। বাংলাদেশের জাতীয় কবি ও সর্বমানবিক মুক্তির প্রবক্তা কাজী নজরুল ইসলামের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বিদ্রোহী। এটি 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই কবিতাটি রচিত হয়েছিল। সমূলক হোক অমূলক হোক, বিদ্রোহের কোনো স্বীকৃত ব্যাকরণ নেই। বিদ্রোহ স্বতঃস্ফূর্ত ও স্বতঃসারিত, সর্বগ্রাসী ও সংক্রামক। তো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন নির্দেশনা 1 অনুযায়ী আমরা এই উত্তরটি দেওয়ার চেষ্টা করি। বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহ চেতনার প্রকাশ ঘটেছে। ভারতীয় এবং পশ্চিম এশীয় পুরাণ ও ইতিহাসের আধার থেকে শক্তি সঞ্চয় করে নজরুল এখানে প্রবল বিদ্রোহ বাণী উচ্চারণ করেছেন। নজরুল বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, শৃঙ্খলপরা আমিত্বের বিরুদ্ধে। এই কবিতায় রচনার জন্য নজরুল বিদ্রোহ কবির আখ্যা পেয়েছেন। তো এখানে অনেক বিস্তারিত বলা আছে, সেইগুলো আমরা দেখব। পাশাপাশি যে যে বিষয়গুলো আপনারা বাদ দিতে পারেন বা কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একটু খেয়াল করুন। এখানে নজরুল তার বিদ্রোহকে সঙ্গত কারণে আমি প্রতীকে ব্যঞ্জনামে করেছেন এবং নিজেকে অজেয় বলে উপলব্ধি করেছেন। তাই তো বিদ্রোহ আত্মশক্তিকে উদ্বোধিত করার লক্ষ্যে প্রথমেই কবির সরব ঘোষণা, বলবীর বল উন্নত মমশির। নজরুল এই কবিতায় প্রথম স্তবকে প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব, মহাকাশ, চন্দ্র, সূর্যতারা, উলুক দুল্লুক, ক্ষুধারাসন, বিশ্ব বিধাত্রী, চিরবিস্ময়, রাষ্ট্রিকা, রুদ্র ভগবান আর দীপ্ত জয়শ্রীর কথা। এখানে প্রথম স্তবকে আমির শক্তিমত্তার পাশাপাশি বিজয়ের প্রত্যয় নিনাদিত, আর এই বিজয়ের জন্য প্রয়োজন আঘাতকারীর আমির ধ্বংসাত্মক রূপ, যা কবিতার 11 থেকে 27 পংক্তির পর্যন্ত গৃহীত। তো এখানে আমরা আরও কিছু লিখেছি, সেগুলো আপনারা দেখে দেখে লিখে নেবেন। তো এই যে প্রথম অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটুকু স্কিপ করবেন না, এই অংশটুকু লিখবেন। যদি আপনাদের কাছে মনে হয় অনেক বেশি লেখা হয়ে গেছে তাহলে হয়তো কিছুটা স্কিপ করতে পারেন। তো এরপর যে বিষয়টা আমরা দেখব, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়ে আমি একটু কথা বলবো। তারপর আপনারা আমি যেভাবে বলবো সেভাবে লেখার চেষ্টা করবেন। আমাদের 2 নম্বরে যে নির্দেশনা ছিল সেটি হচ্ছে কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো। তো এইখানে এই কবিতায় ছত্রে ছত্রে পৌরাণিক রূপকের ব্যবহার এতটাই যথার্থ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। রূপকের প্রয়োগ দেখে যে কেউ আজ করতে পারবেন গ্রিক আর ইন্ডিয়ান মিথের উপর কবির কতটা দখল ছিল। এই কবিতায় যেসব ঐতিহ্য পুরাণের ব্যবহার করা হয়েছে তা ধাপে ধাপে নিম্নে ব্যাখ্যা করা হলো। তো এইখানে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন একটি বিষয়, আমরা কিন্তু যেসব ঐতিহ্য পুরাণের কথা বলা হয়েছে সেগুলো ব্যাখ্যা সহ এখানে লিখে রেখেছি। যেমন এখানে লিখেছি বুল্লুক মানে পৃথিবী, দুল্লুক মানে স্বর্গ, আর গোলক মানে বিঞ্চুলুক অথবা স্বর্গে বিঞ্চু বা কৃষ্ণের বাসস্থান। এখানে বুল্লুকের কথা বলা হয়েছে, স্বর্গের কথা বলা হয়েছে, গোলকের কথা বলা হয়েছে। আপনারা লিখতে পারেন যে কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় বুল্লুক এর কথা উত্থাপন করেছেন ঐতিহ্য। তিনি আরও উত্থাপন করেছেন মহাদেব মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য নেচেছিল, গদাসুর ও কালাসুরকে বধ করে তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন। এভাবে আপনারা লিখবেন। তো আমি সবগুলো বিষয় এখানে ব্যাখ্যা করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রতিটা বিষয় কিন্তু এখানে ব্যাখ্যা আকারে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। এখানে ভীম 5 পাণ্ডবদের একজন, এটিও একটি ব্যাখ্যা করেছে। তো আপনারা এত বড় করে না লিখে তো এখানে লিখবেন যে এই কবিতায় যেসব পুরাণের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে হচ্ছে ভীম 5 পাণ্ডবদের একজন, এভাবে লিখবেন। আরও লিখতে পারেন যে এখানে আরও উল্লেখ আছে সাগ্নিক যে বিষয়টি হচ্ছে মানে যে আগুন সবসময় জ্বলে, এর ঐতিহ্য বা পুরাণের কথা কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় উল্লেখ করেছেন। এখানে যমদগ্নি হলেন 4 প্রকারের ভেদেই পণ্ডিত ঋষি। তো আমি প্রতিটা স্টেপ কিন্তু এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তো আপনাদের সম্পূর্ণ লেখার কোনো প্রয়োজন নেই, বড় করে লিখবেন না, আপনারা এইভাবে লিখবেন যে পূর্বে বলেছি
এখানে যেসব পুরাণের কথা বলা হয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম ইন্দ্রাণী বা ইন্দ্রের স্ত্রী ও তার সুত বা পুত্রের নাম আমি কিন্তু ব্যাখ্যা করেছি। এরপর হচ্ছে সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের তলা থেকে ভয়ঙ্কর বিষ উঠে আসে। টোটাল কবিতার ব্যাখ্যাটা এখানে রয়েছে, তো সবটুকু আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো আরও আছে ব্যোমকেশ মানে শিবের কথা রয়েছে এখানে। এখানে রয়েছে চেঙ্গিস খান, মঙ্গোলিয়ান সম্রাট ও দুর্দর্শ সমরনায়কের কথা। এখানে চেঙ্গিস খান কী করেছিল সেই বিষয়টাই কিন্তু আমরা লিখেছি। আপনি যদি চান সম্পূর্ণ লেখার জন্য, যদি আপনার পরিশ্রম না হয়, কষ্ট না হয়, তাহলে আপনি সম্পূর্ণ লিখতে পারেন, কিন্তু আমি মনে করি সম্পূর্ণ লেখার কোনো প্রয়োজন নাই। তো আমি লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাছাড়া আমাদের অ্যাসাইনমেন্ট থেকে আমরা যেহেতু সবার প্রথমে আপনাদের বিশেষ করে এইচএসসি ও আলিমের অ্যাসাইনমেন্ট আমরা সর্বপ্রথম সমাধান দিয়ে থাকি, তো আমাদের অ্যাসাইনমেন্ট থেকে অনেক চ্যানেল আমাদের অ্যাসাইনমেন্টগুলো কপি করে হুবহু এভাবে উপস্থাপন করে। তো আমরা যেহেতু প্রথমে করেছি, কাজে এই বিষয়টা ভাঙিয়ে বলা আমার দায়িত্ব, কাজে আপনাদের এভাবে বললাম। তো এখানে আরও আছে ইসরাফিল ফেরেশতা সিংহার কথা। এখানে আছে পিনাক পানি শিবের নাম, ধর্মরাজ যমের অন্য নাম তিনি এর কথা বলেছেন। এখানে দুর্বাসা খেপাটেক মুনির নাম বলেছেন। এখানে আরও আছে বিশ্বমিত্র ব্রহ্মার্ষি, রাহু ওনার কথা এখানে রয়েছে এই কবিতায়। তো সবগুলো বিষয় কিন্তু আমরা লিখেছি। বুর্রাক এর কথা রয়েছে, বাসুকি নাগরাজের কথা রয়েছে, এখানে জিব্রাইল আলাইহিস সালামের কথা রয়েছে। এরপরে রয়েছে আফিসার্স বা উফেওর্স একটি গ্রিক পৌরাণিক চরিত্র, এই পৌরাণিক চরিত্রের কথাই এই কবিতায় রয়েছে। শ্যামের কথা রয়েছে। এরপরে হচ্ছে যুগলকন্যা, সমুদ্র মন্থনের সময় উত্থিত কৌস্তব মণি যা বিঞ্চু ও কৃষ্ণ বক্ষে ধারণ করতেন এর কথা রয়েছে। ছিন্নমস্তা 10 মহাবিদ্যা বা 10 প্রকার শক্তির রূপের একটি কথা রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো আমি যেভাবে বললাম আপনারা সেই সব বিষয় শুধু 1 লাইন বা 2 লাইন করে লিখবেন, সম্পূর্ণ ব্যাখ্যা লেখার কোনো প্রয়োজন নেই। এখানে বলরামের কথাও কিন্তু রয়েছে, তো আমি ডিটেলস লিখেছি ও একটি কারণেই, যাতে অন্যরা সহজেই কপি না করতে পারে, সেই জন্য একটু ডিটেলস লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝবেন, আর আপনারা যদি চান এখান থেকে আপনারা ডিটেলস লিখতে পারেন। তো এরপর আমরা চলে আসবো সরাসরি আমাদের 3 নম্বরে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনায়। আমরা 3 নম্বর নির্দেশনায় এখন সরাসরি চলে আসবো। নির্দেশনা ছিল সেটি হচ্ছে যে কবির বিদ্রোহী সত্তা সমাজে যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে সেগুলো চিহ্নিত করা। আমরা সেগুলো চিহ্নিত করব, কিন্তু আমাদেরকে সেই বিষয়টি একটু লিখতে হবে। যেমন কবি কাজী নজরুল ইসলামের কাব্যচিত্রে বিদ্রোহী চেতনার প্রকাশ পেয়েছে। তিনি পরাধীনতার সিংহল ভেঙে ঘুমন্ত দেশ ও জাতিকে মুক্ত করবার জন্য নিজে যেমন বিদ্রোহ ঘোষণা করেছেন, তেমনি জাতিকে জাগিয়ে তুলতে প্রয়াস পেয়েছেন। কবি জরাজীর্ণ পুরাতন সমাজ ও রীতিনীতি ভেঙে নতুন দেশ ও জাতি গড়তে তার কাব্যে ভাঙনে খেলা খেলেছেন। কবি পরাধীনতার বিরুদ্ধে, অন্যায় বিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সমকালীন যুগ তার রাজনৈতিক ঘূর্ণাবর্ত, সংশয়, দ্বিধা, অনিশ্চয়তা, অবক্ষয়, সুকান্তর কবিসত্তা গড়ে তুলেছে। আর এখানে তার কবিতায় এখানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা প্রতিফলিত হয়েছে। বিদ্রোহী কবিতাতেও দেখা যায় যে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা পদদলিত এদেশ দীর্ঘকাল শাসন, শোষণ, অন্যায়, অবিচার আর বৈষম্যের পঙ্কিলতায় আচ্ছন্ন থেকেছে। সমাজ সচেতন কবি এই সমাজ ও রাষ্ট্রের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী মনের প্রতিবাদ জানিয়েছেন। কবির এই বিদ্রোহ ও প্রতিবাদ উচ্চকিত থাকবে যতদিন না পর্যন্ত তার মূল উৎপাদিত হয়। এরপর আমরা ফাইনাল পার্টে চলে আসবো, যেখানে আমাদের বলা হচ্ছে যে বর্তমান সময়ে নানা রকম অসাম্যের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই করা, এবং 5 নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে বানান ও ভাষাশৈলীর ব্যাপারে মনোযোগী থাকা। এটি অনেকে মনে করে এটি আপনাদের নির্দেশনা। এটি হচ্ছে আপনি যে 1, 2, 3, 4 ভূমিকা এবং উপসংহার লিখছেন, তার উপর যে বানানগুলো হলো সেই বানানগুলো যাতে শুদ্ধ হয় এবং ভাষাশৈলী যাতে আপনার চমৎকার হয়, সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো এটি হচ্ছে নির্দেশনা 4টির মধ্যেই রয়েছে, আলাদা করে নতুন কোনো নির্দেশনা নয় এটি। এখানে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা, বর্তমান সময়ের অসাম্যের বিরুদ্ধে। বর্তমান সময়ে নানা রকম অসাম্যের বীরে আমরা গভীরভাবে উপলব্ধি করি বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা ও তার অম্লান তাৎপর্যের কথা। উপনিবেশবাদের অবসান ঘটলেও বিশ্বায়নের শৃঙ্খল আর ধনতন্ত্রের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন সহ আর্থসামাজিক বৈষম্য সব কিছুই বলবৎ আছে। খুব ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থী। অত্যাচারী খঙ্গ কৃপানের তলে উৎপীড়িতের ক্রন্দন রুল এই বাংলার আকাশে বাতাসে আজও প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়। অন্যদিকে মানুষের শক্তির প্রতি আর বীরত্বের প্রতি অনাস্থা সমানভাবে অটুট। তাই নজরুলের ভাষায় শান্ত থাকার অবকাশ মিলছে না। চতুর্পাশের প্রতিবাদহীন মেরুদণ্ডহীনতার পরিপ্রেক্ষিতে বিপুলভাবে কাম্য হয়ে উঠছে উন্নত মমশির এর বজ্রদীপ্ত ঘোষণা।
শোষণ, পীড়ন আর বৈষম্য থেকে মুক্তির সংকল্প নিয়ে মানুষের অপরিমেয় শক্তির উদ্ভাবন ঘটিয়ে নজরুল কথিত বিদ্রোহের রণে অবতীর্ণ হওয়ার যেন বিকল্প নেই। আরেকটু লিখতে পারেন, সেটি হচ্ছে, বিংশ শতাব্দীর শেষার্ধে বাঙালি জাতিরাষ্ট্রিক বিজয় দেখেছি তাদের চোখে স্বদেশে ও সকালে নজরুলের বিদ্রোহীর মূর্তিমান প্রতিকৃতির নাম ৭ই মার্চের ভাষণ দানরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি উর্দু লোকে তর্জনী উঁচিয়ে সামষ্টিক বাঙালি স্বাধীনতা ঘোষণার পাশাপাশি বিশ্বব্যাপী ব্যক্তি মানুষের প্রান্তমুক্ত বিদ্রোহী সত্তার বাস্তব অভিব্যক্তিকে মূর্ত করে তুলেছেন। ব্যক্তি বাঙালি আর সর্বকালের সর্বপ্রান্তের ব্যক্তি মানুষের শক্তিমত্তার এই জয়গান মূলত প্রাকৃতিক অপ্রাকৃতিক তাবৎ প্রতিকূলতা জয়ী মানবিক শক্তির অনিবার্য স্বীকৃতি। সভ্যতার ইতিবাচক অগ্রগমনের প্রয়োজনে যুগে যুগে এই মুহূর্তের প্রতীক বারবার ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে আবির্ভূত হতে পারে। বিশ্বব্যাপী বিদ্রোহীর এই মঙ্গল শক্তির জয় হোক। তো সর্বোপরি আপনারা এই উপসংহারে যা লিখবেন সেটি হচ্ছে, পরাধীন ভারতবর্ষে কাজী নজরুল ইসলাম আবির্ভাব ধূমকেতুর মতোই তিনি যুদ্ধ ঘোষণা করেছেন দাসত্বের বিরুদ্ধে, শোষণে জর্জরিত জীর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এবং উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তার এই বিদ্রোহ সমাজের সর্বস্তরে দিয়ে চলছে। সর্বোপরি কবির বিদ্রোহ চেতনার প্রবল অহমিকা প্রকাশিত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এই ছিল আপনাদের বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান। এটিও আপনাদের বাংলা প্রথম পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বোপরি নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।